অপশক্তি, দেশ বিরোধী সেই শক্তি, প্রকৃত স্বাধীনতা বিরোধী সেই শক্তি আবারও বাংলাদেশে 2024-এর এই ঐতিহাসিক বিজয়কে ছিনতাই করতে পারে। কাজে আমাদেরকে সোচ্চার থাকতে হবে, সজাগ থাকতে হবে এই বিপ্লবকে মহিমান্বিত করার জন্য। যারা এই বিপ্লবের অর্জনকে ছিনতাই করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে গোটা বাংলাদেশের প্রতিরোধ গড়ে তুলতে হবে। বন্ধুগণ, আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আমাদের অতীত ইতিহাস। আমার এই সোনার বাংলাদেশ, এই 55,000 বর্গ মাইলের এই মানচিত্র এবং এই লাল সবুজের পতাকা আর এই বাংলাদেশের এই জাতিসত্তা, এটি এতটা সহজেই খুব অল্প দিনের সংগ্রামে অর্জিত হয়নি। আমাদের এই মানচিত্র, এই জাতি এবং এই জাতিসত্তার ঐতিহ্যকে অর্জন করতে গিয়ে তিনটি আধিপত্যবাদ বিরোধী শক্তির বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করতে হয়েছে। আমাদের প্রথম সংগ্রাম ছিল ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন হাজী শরীয়তুল্লাহ, তাদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন তিতুমির, তাদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন ফকির মজনু শাহ। এদেশের আপামর আলেম সমাজের নেতৃত্বেই ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে ঐতিহাসিক স্বাধীনতার সংগ্রাম পরিচালিত হয়েছিল। এরপর ব্রিটিশদের হাত থেকে মুক্তির সময়ে আমাদেরকে আরেকটি আধিপত্যবাদী শক্তি দাবায় রাখবার চেষ্টা করেছিল। যখনই এই অবিভক্ত বঙ্গের, পূর্ববঙ্গের মুসলমানরা যখন মাথা তুলে দাঁড়াবার চেষ্টা করেছে, পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক অপশক্তি রবীন্দ্রনাথ ঠাকুরদের নেতৃত্বে আমাদেরকে দাবায় রাখবার চেষ্টা করেছিল। আমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি। আমরা আমাদের এই পূর্ববঙ্গের মহান নেতা নবাব স্যার সলিমুল্লাহদের নেতৃত্বে এদেশের মানুষ যখন সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে, সহিংস আন্দোলনের নামে রবীন্দ্রনাথ ঠাকুররা তখন সাম্প্রদায়িকতার বীজ বাষ্প ছড়িয়েছিল। 1947 সালে সুযোগ পেয়ে এই পূর্ববঙ্গের মুসলমানেরা তারা পশ্চিমবঙ্গকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে এই বাংলাদেশের মুসলিম জাতিসত্তার ভিত রচনা করেছিল। আমরা কলকাতার দাদাবাবুদের আধিপত্য থেকে মুক্তি লাভ করেছিলাম সংগ্রামের মধ্য দিয়ে। এরপরে আসলো 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত আমরা পশ্চিম পাকিস্তানি খান পাঠানদেরকে বলেছিলাম, আমরা তোমাদের ভাই, তোমরা আমাদের ভাই। পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা আমাদেরকে বলল, না, তোমরা আমাদের দাস, আমরা তোমাদের প্রভু। আমরা তাদেরকে বললাম, আমাদের প্রভু একজন থাকেন আরশের উপর, জমিনে আমাদের বন্ধু থাকতে পারে, এই জমিনে আমাদের কোনো প্রভু নাই। প্রভু সেজে বসা সেই স্বৈরাচারী জালিমের বিরুদ্ধে মুক্তির সংগ্রাম করলাম, লড়াই করলাম, রক্ত দিলাম, শাহাদাতের রক্তের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ অর্জন করা হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজও আমাদের স্পষ্ট ভাষা, আমাদের পরিষ্কার পেলাম, এই পৃথিবীর মাটিতে আমাদের কোনো প্রভু নাই। এই পৃথিবীতে কোন অপশক্তি যদি আমার দেশের উপর, আমার জাতির উপর প্রভুত্ব করতে আসে, তার চোখ আমরা উপড়ে ফেলবো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সুতরাং এই তিন আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের উপর ভিত্তি করে বাংলাদেশের মানুষের অভিপ্রায়, এদেশের মানুষের চেতনা, এদেশের মানুষের হাজার বছরের ঐতিহ্য, শরীয়তুল্লাহ, নেসার আলী তিতুমির, ফকির মজনু শাহদের থেকে শুরু করে খানজাহান আলী, শাহজালাল মুজাররদ ইয়ামানি সহ এদেশের হাজারো পীর আউলিয়া, এদেশের আলেম সমাজ, আল্লামা শামসুল হক ফরিদপুরি, শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী সহ এদেশের সোনালী সন্তানদের তাদের রূপরেখার ভিত্তিতে আগামীর বাংলাদেশকে গড়ে তুলতে হবে। আমরা বলতে চাই, শেখ হাসিনা
50 বছরের রাজনীতি করেছে। তার রাজনীতির মূল দুটি দর্শন ছিল। প্রথম রাজনীতি ছিল তার প্রতিশোধের রাজনীতি। 1975 সালে শেখ হাসিনার পরিবারকে, তার বাবাকে যখন তার 3.5 বছরের বাকশাল গঠনের পরিণামে অভ্যুত্থানের মুখে পড়তে হয়েছে এবং তাদেরকে নিহত হতে হয়েছে, আমরা 15ই আগস্টের ঘটনার বিশ্লেষণে যাচ্ছি না, তবে এটা স্পষ্ট 15ই আগস্ট অনেক নিরপরাধ নারী শিশু যেমন হত্যাকাণ্ডের শিকার হয়েছে, 15ই আগস্টের আগে 1971-এর 16ই ডিসেম্বর থেকে 75-এর 15ই আগস্ট পর্যন্ত অন্তত কমপক্ষে 30,000 মায়ের কোল খালি করেছিল শেখ মুজিবুর রহমান। পতিত স্বৈরাচারী শেখ হাসিনা, তোমার বাবার রক্তের যেমন দাম আছে, তেমনি ভাবে 30,000 এদেশের যুবকের বাবার রক্তের দাম ছিল। তোমার ভাইয়ের যেমন রক্তের দাম আছে, সিরাজ সিকদার সহ বাংলাদেশের শেখ মুজিবের হত্যাকাণ্ডের শিকার 30,000 যুবক প্রাণের মূল্য ছিল। তুমি শুধু তোমার বাবার মৃত্যুদণ্ডের কথা বলো, তোমার বাবার হাতে নিহত 30,000 অভাগার কথা কোনোদিন তোমার মুখে উচ্চারিত হয় না। যাই হোক, 15ই আগস্টের ঘটনা ঘটলো। বাকশালের অন্যায়, অপশাসন, স্বৈর শাসন, একদলীয় শাসনের প্রেক্ষিতে 15ই আগস্ট সংগঠিত হয়েছিল। শেখ হাসিনা তখন আন্তর্জাতিক গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন, সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে জাতি তার বাবাকে হত্যা করেছে তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। এই ঘোষণার পর থেকে 1975-এর 15ই আগস্ট থেকে 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা 50 বছর রাজনীতি করেছেন। এই 50 বছরের রাজনীতি ছিল তার বাংলাদেশের মানুষের কাছ থেকে পিতৃ হত্যার প্রতিশোধ গ্রহণের রাজনীতি। 15ই আগস্ট এদেশের মানুষ শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পরে তারা মিষ্টি বিতরণ করেছিল। গোটা দেশের মিষ্টির দোকানের সমস্ত মিষ্টি খালি হয়ে গিয়েছিল। দেশের মানুষ শোক পালন করে নাই। এটা নিয়ে এই দেশের মানুষের উপর শেখ হাসিনার একটা ক্ষোভ তৈরি হয়েছিল। আর সেই ক্ষোভের কারণে শেখ হাসিনা একটা মানসিক বিকারগ্রস্ত একটা মানুষ ছিল। দুঃখ লাগে, আওয়ামী লীগের মতো একটি প্রাচীন রাজনৈতিক দল তারা এরকম একজন মানসিক রোগীকে তাদের নেত্রী বানিয়ে বছরের পর বছর, যুগের পর যুগ বাংলাদেশের মানুষকে শাস্তি দিয়েছে। এই জন্য আওয়ামী লীগের শাস্তি হওয়া উচিত। শেখ হাসিনার প্রতি আমার সহানুভূতি ছিল, কারণ সে একজন মানসিক প্রতিবন্ধী, সে একজন মানসিক বিকারগ্রস্ত মানুষ ছিল। তার উপযুক্ত জায়গা ছিল হাসপাতাল এবং চিকিৎসা কেন্দ্র। সেটা না করে আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাকে নেত্রী বানিয়ে গোটা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে তাকে নিয়ে দিয়েছিল। এরপর শেখ হাসিনা বাংলাদেশের মানুষের মধ্যে রাজনীতির একটা দর্শন চালালো, যেই দর্শন সেই ব্রিটিশ বেনিয়াদের কাছ থেকে সে শিখেছিল, ডিভাইড এন্ড রুল, ভাগ করো, শাসন করো। মুক্তিযুদ্ধের চেতনাকে পুঁজি করে, মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসায়ী শেখ হাসিনা, যার পরিবারের একটা সদস্য 1971-এর মুক্তিযুদ্ধে শহীদ হয় না, যার পরিবারের একজন সদস্য সশস্ত্র মুক্তিযুদ্ধের মাঠে ময়দানে নেতৃত্ব দেয় নাই, তারা হয়ে গেল মুক্তিযুদ্ধ পরবর্তী মুক্তিযুদ্ধের ডিলার, সবচেয়ে বড় ব্যবসায়ী। তিনি মুক্তিযুদ্ধের চেতনাকে কেন্দ্র করে জাতিকে দুইটা ভাগে ভাগ করলেন এবং এক ভাগকে আরেক ভাগের বিরুদ্ধে রেলিয়ে দিয়ে বাংলাদেশটাকে দুর্বল করে এটাকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করবার পায়তারা চালালেন। লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করলেন। আমার প্রশ্ন হয়, এত টাকার দরকারটা কি? একজন বিধবা মানুষ, তার ছেলে মেয়েরাও মোটামুটি টাকা পয়সা কামিয়েছে, এক বিধবা নারীর এত টাকা লাগে কেন? আসলে তার টাকার প্রয়োজন ছিল না, তার প্রয়োজন ছিল বাংলাদেশের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করা। উন্নয়নের নামে মেগা প্রকল্প করে মেগা দুর্নীতির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির ভিতকে ধসিয়ে দিয়েছে শেখ হাসিনা।
বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। কেন করেছে? যেন বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াতে না পারে, যেন বাংলাদেশ ভারতের চোখে চোখ তুলে তাকিয়ে কথা বলতে না পারে। এভাবে শেখ হাসিনা বাংলাদেশকে ভাগ করে, বিভক্ত করে, বাংলাদেশে প্রতিশোধের রাজনীতি করে, বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের অর্থনীতিকে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে, বাংলাদেশের রাজনীতিকে করতলগত করবার পায়তারা চালিয়েছে। এরপরে আসলো 2024 সালের জুলাই এবং আগস্ট মাসের সেই শুভ সময়। এদেশের ছাত্র জনতা জেগে উঠলো, শেখ হাসিনার বিরুদ্ধে তারা লড়াই করলো। এ লড়াই ছিল মুক্তির লড়াই, এ লড়াই ছিল স্বাধীনতার লড়াই, এ লড়াই ছিল ফ্যাসিবাদ বিরোধী লড়াই, এ লড়াই ছিল স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই, এই লড়াই ছিল নমরুদের বিরুদ্ধে লড়াই, এই লড়াই ছিল ফেরাউনের বিরুদ্ধে লড়াই, এই লড়াই ছিল বৈষম্যবাদের বিরুদ্ধে লড়াই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই যে শেখ হাসিনার মতো এমন একটা ফ্যাসিবাদী শক্তি, আর যেই শক্তিটাকে 15 বছর যাবত বাংলাদেশের সমস্ত মানুষের মতামতকে উপেক্ষা করে, বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টকে সম্পূর্ণ উপেক্ষা করে, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ছিনতাই করে, এমন একটা মানসিক বৈকল্যের শিকার একটা সাইকোপ্যাথিস্টকে বাংলাদেশের ক্ষমতার মসনদে জোর করে বসিয়ে রেখেছিল বাংলাদেশের সীমান্তের অপর প্রান্তের একটি শক্তি। এইভাবে বাংলাদেশটাকে দুর্বল করার পায়তারা করা হয়েছে। এই আগস্ট বিপ্লব এত বড় শক্তির বিরুদ্ধে কিভাবে সাফল্য অর্জন করেছে, কিভাবে সফলতা অর্জন করেছে, ছোট্ট কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। লক্ষ্য করে বুঝুন, বাংলাদেশের আগস্ট বিপ্লবের মূল চালিকা শক্তিটা ছিল, মূল অনুপ্রেরণা ছিল অভূতপূর্ব একটি ঐক্য তৈরি হয়েছিল। এদেশের ছাত্র জনতারা আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কিভাবে ঐক্যবদ্ধ সংগ্রাম করে তুলতে হয়। এই সংগ্রামে যেমন স্কুলের ছাত্ররা ছিল, কলেজ ইউনিভার্সিটির ছেলেরা ছিল, আমার আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসার সন্তানেরাও কাঁধে কাঁধ মিলিয়ে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত মানব প্রাচীর তৈরি করে শেখ হাসিনার বিরুদ্ধে অপ্রতিরোধ আন্দোলন গড়ে তুলেছিল। এই ঐক্যই ছিল শেখ হাসিনার বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সংগ্রামের মূল চালিকা শক্তি। আর আমরা কি দেখেছি? আন্দোলন চলছে, সংগ্রাম চলছে, আন্দোলনের সংগ্রামে উত্তাল রাজপথ। ঢাকা সহ শহরগুলোর রাজপথে আমরা দেখেছি অভূতপূর্ব একটি দৃশ্য দেখেছি, মুগ্ধ হয়েছি, বারবার দেখেছি। আন্দোলন চলছে, সংগ্রাম চলছে, মিছিল চলছে। যখনই নামাজের সময় হয়ে গিয়েছে, একজন স্কুলের স্টুডেন্ট দাঁড়িয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবারের আযানের ধ্বনিতে বাংলার আকাশ বাতাস মুখরিত করে তুলেছে। আরেকজন কলেজের স্টুডেন্ট ইমাম হয়ে ঢাকার রাজপথের উত্তপ্ত পিচ ঢালা পথকে জায়নামাজ বানিয়ে আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়েছে। অতঃপর নামাজের পরে তারা হাত তুলে আল্লাহর দরবারে স্বৈরাচারের বিরুদ্ধে ফরিয়াদ জানিয়েছে আর আল্লাহর সাহায্য কামনা করেছে। এই সকল নিরপরাধ ছাত্রদের এমন ফরিয়াদের ডাক খোদার আরশকে কাঁপিয়ে তুলেছে। আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসলো। এদেশের মানুষ কোনোদিনও কল্পনা করতে পারে নাই আওয়ামী লীগ এবং তার আন্তর্জাতিক লেসপেন্সাররা শেখ হাসিনাকে উপাধি দিয়েছিল আয়রন লেডি। 3 মিনিটের মধ্যে আয়রন বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের উত্তাপে গলে পুড়ে শেষ। 1 ইঞ্চি মাটি ব্যবহার করার দুঃসাহস হয় নাই। আকাশে উড়াল দিয়ে নরেন্দ্র মোদীর কোলে গিয়ে ঝাঁপ দিয়ে পড়ছে। আমি বলতে চাই, আগস্ট বিপ্লবের এই যে মূল প্রেরণা, এই যে মূল চেতনা,
এটাকে যেন কেউ ছিনতাই করতে না পারে, আগামী দিনে ছাত্র জনতার সেটাই হবে মূল দায়িত্ব। আরেকটা কথা বলি আমি, আরেকটা কথা, শেখ হাসিনার রাজনীতির, আওয়ামী লীগের রাজনীতির আরেকটা বৈশিষ্ট্য ছিল, সেটা হলো রাতের অন্ধকারে সংখ্যালঘুদেরকে কালনাগিনী হয়ে ছোবল মেরে দিনের আলোতে ওঝা হয়ে থাকতে আসা। প্রতিটি সংখ্যালঘু নির্যাতনের ঘটনার পেছনে আওয়ামী লীগার, যুবলীগার, ছাত্রলীগার, হেলমেট লীগার আর হাতুড়ি লীগারদের সম্পৃক্ততা ছিল। আজকে বাংলাদেশে আওয়ামী লীগ নাই, হারিকেন দিয়ে খুঁজিয়ে কোনো ছাত্রলীগ, যুবলীগের ক্যাডারের খোঁজা পাওয়া যায় না। এই কারণেই 5ই আগস্ট থেকে বাংলাদেশে কোনো সংখ্যালঘুর উপর কোনো নির্যাতন নাই। দুর্গা পূজা করবেন আপনারা, নির্বিঘ্নে করুন, হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা। আমরা আলেম সমাজকে দায়িত্ব দিতে চাই, হেফাজতে ইসলামের নেতাকর্মীদেরকে দায়িত্ব দিতে চাই, খেলাফত মজলিসের নেতাকর্মীরা আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতি বাস্তবায়ন রক্ষা করবার জন্য আপনারা বাংলাদেশের মধ্যে পাহারাদারির ভূমিকা পালন করবেন। এদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য নিরাপদের আবাসন গড়ে তুলতে চাই। ছাত্র জনতাকে বলবো, খবরদার, আগস্ট বিপ্লবের মূল চেতনা থেকে কেউ যেন তোমাদেরকে কেউ যেন বিচ্যুত করতে না পারে, সে ব্যাপারে তোমরা সোচ্চার থাকবে। আগস্ট বিপ্লবের চেতনা ছিল সব ধর্মাবলম্বীরা যার যার ধর্মীয় অধিকার পাবে, কিন্তু হাজার বছরের বাংলাদেশের এই জনপদের মুসলিম জাতিসত্তার পরিচয় নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। মূর্তি বানাবেন, হিন্দু ভাইরা যদি মূর্তি বানান, আপনাদের মন্দিরে যত ইচ্ছা মূর্তি বানান, ভাঙ্গা তো দূরের কথা, নিরাপত্তাহীনতা দেখা দিলে আমরা পাহারা দিব। হিন্দু ধর্মাবলম্বীদের কোন মন্দিরের কোন মূর্তিকে যেন কেউ স্পর্শ করতে না পারে। কেউ যদি হিন্দু ধর্মাবলম্বীদের বৈধভাবে নির্মিত কোন মন্দিরের কোন একটি মূর্তির গায়ে হাত তুলে সে হাত আমরা ভেঙে গুড়িয়ে দেব। কিন্তু খান জাহান আলীর বাংলায় জাতীয় স্থাপনায় জনগণের ট্যাক্সের টাকা দিয়ে কেউ বাবার মূর্তি বানাবেন, কেউ স্বামীর মূর্তি বানাবেন, কেউ ছেলের মূর্তি বানাবেন, কেউ প্রেমিকের মূর্তি বানাবেন, তাওহীদি জনতা বাংলাদেশ বরদাস্ত করবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এভাবেই আমরা একটি বৈষম্য মুক্ত ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ে তুলব, যে বাংলাদেশে নিরাপদে থাকবে মুসলমান, যে বাংলাদেশে নিরাপদে থাকবে হিন্দু ধর্মাবলম্বী, যে বাংলাদেশে নিরাপদে ধর্ম পালন করবে বৌদ্ধরা, যে বাংলাদেশে নিরাপদে ধর্ম পালন করবে খ্রিস্টান সহ সকল ধর্মাবলম্বীরা। এইভাবে যদি আমরা বাংলাদেশ গড়তে চাই, আর যদি ইনসাফপূর্ণ ন্যায় নীতির আলোকে একটি সমাজ গড়তে চাই, চূড়ান্ত পয়গাম হলো মানব রচিত কোনো তন্ত্র মন্ত্র দিয়ে পূর্ণাঙ্গ ইনসাফ কায়েম করা সম্ভব নয়। এজন্য চূড়ান্ত সমাধান, একমাত্র সলিউশন, খোদার জমিনে খোদার দেওয়া প্রতিনিধিত্ব, খেলাফতের রাজনীতি বাস্তবায়ন করতে হবে। আপনারা বাগেরহাট জেলার মানুষ বিভিন্ন প্রান্তিক অঞ্চল থেকে এসেছেন, প্রতিটি ইউনিয়ন ওয়ার্ডকে বাংলাদেশ খেলাফত মজলিসের দুর্গ হিসেবে গড়ে তুলুন। যুব প্রজন্ম যুব মজলিসের পতাকা তলে শামিল হও। তোমরা এই নতুন বাংলাদেশ গড়বার কারিগর। ছাত্র জনতা আমাদের ছাত্র মজলিসের পতাকা তলে ঐক্যবদ্ধ হও। ইনশাআল্লাহ আমরা একটি সোনার বাংলাদেশ গড়ে তুলব। ফ্যাসিবাদ বিরোধী আওয়ামী দুঃশাসনের নির্যাতনের শিকার সকল দলগুলোকে আমি লক্ষ্য করে বলবো, বিএনপি, জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলামের সঙ্গে সংশ্লিষ্ট সবগুলো ইসলামী সংগঠন, এলডিপি, এনডিপি, যত রাজনৈতিক দল আছেন, এত দ্রুত নিজেদের মধ্যে মারামারি কাদা ছড়াছড়ি শুরু করেন না। এখনো আমাদের সংগ্রামকে পূর্ণাঙ্গতা দেওয়ার জন্য আরো অনেক পথ চলতে হবে। এই বাংলাদেশকে একটি সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চাই,
যেখানে থাকবে না কোনো মারামারি, থাকবে না কোনো কাটাকাটি, রাজনৈতিক মতবিরোধ সৌজন্যতাপূর্ণভাবে সকলে যার যার মত ব্যক্ত করবে। আর সকলের সৌজন্যপূর্ণ মতামত ব্যক্ত করার পর দেশ এবং জাতির জন্য কল্যাণকর সিদ্ধান্ত গৃহীত হবে। এভাবে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ আমরা গড়ে তুলব। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? এভাবে বাংলার টেকনাফ থেকে তেতুলিয়ায় নতুন প্রজন্ম, আলেম প্রজন্ম, ছাত্র প্রজন্ম, মেহনতি প্রজন্ম সকলেই আমরা হাতে হাত রেখে একটি আন্দোলন সংগ্রাম হবে। সে আন্দোলন সংগ্রাম হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করবার। সে আন্দোলনের স্লোগান হবে খোদার আকাশ, খোদার জমিন, করব কায়েম খোদার দ্বীন। মুক্তির রাজপথ ইসলামী খেলাফত, মুক্তির রাজপথ। এই রাজপথে আপনারা আমাদের ইনশাআল্লাহ সহযাত্রী হবেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। আপনাদের সকলের প্রতি আবারও শুকরিয়া জ্ঞাপন করে সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে আগামীর সংগ্রামের রাজপথের উত্তাল পথে দেখা হবে। সেই কথা হবে স্লোগানে স্লোগানে। সেদিনের সংগ্রামী সালাম জানিয়ে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। দোয়া করবেন আমার জন্য, আমাদের সকলের জন্য। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।